যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, রবিবারের শুভেচ্ছা আপনাদের সকলকে। আপনারা সকলেই আমাদের চ্যানেল ভিশনের ভীষণ কাছের বন্ধু। বিশেষ করে কল্পতরু অনুষ্ঠান নিয়ে যখন আমরা হাজির হই রবিবার দিন ঠিক দুপুর 2:45 তখন আপনারা অপেক্ষা করেন আমাদের জন্য, আমরা জানি, কারণ আমরাও অপেক্ষা করি আপনাদের সাথে আবারও নূতন করে আলাপ হবে বলে। 365 দিন 24 ঘন্টা যিনি একথা বলে থাকেন যে ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিট, আসলে তিনি কি বলেন? জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। হ্যাঁ, সবসময় যিনি চেষ্টা করেন আপনাদের একটু এগিয়ে দিতে, আপনাদের সমস্যাগুলো সঠিক করে নির্ণয় করতে এবং সেই সঠিক নির্ণয়ের মধ্যে দিয়েই জীবনটাকে একটু অন্যরকম করে ভালো করে দিতে বা সাজিয়ে তুলতে। কখনোই তিনি এটা দাবি করেন না যে আজই আপনার সাথে দেখা হলো, আজই প্রথমবার কথা হলো, বা আজই এই টেলিফোনে হোক অথবা কাছের থেকে আপনাদের সামনাসামনি দেখা হোক, আজকের মধ্যে মিরাকেল হয়ে যাবে, জীবনটা আমূল পরিবর্তন হয়ে যাবে। না, উনি কিন্তু সবসময় যে কথা বলেন সেটা হলো যে আমরা একটা সাপোর্ট দিতে পারি যদি আগের থেকে জানা থাকে যে এই মুহূর্তটা বা এই সময়টা আমার জীবনের জন্য সবথেকে একটা শুভ মুহূর্ত বা ভালো মুহূর্ত, তাহলে বোধহয় মনের থেকে একটা জোর বাড়ে। আর যদি জানা থাকে যে এই সময়টার জন্য আমার সবথেকে শুভ সময় বা এই সময়টা আমার জন্য কিছু কিছু প্রতিবন্ধকতা রয়েছে, তাহলে লড়াইটা করতে বাড়তি সুবিধে হয়। সবটা মিলিয়েই আসলে সুব্রত চক্রবর্তী আপনাদের খুব কাছের নিবিড় একজন বন্ধু হয়ে উঠেছেন। তাই তো নিরন্তর শুভকামনা আপনাদের সকলকে আরও একবার আমাদের কল্পতরু অনুষ্ঠানের সমস্ত দর্শক বন্ধুদের জন্য রইল। আজও কল্পতরু অনুষ্ঠান আমরা সেভাবেই সাজিয়েছি, যেখানে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয় এবং সেই বিষয়টি আলোচনা হয় আপনারা যেভাবে আমাদের কাছে জানতে চান। সবথেকে বেশি মানুষ আমাদের কাছে সারা সপ্তাহ জুড়ে যোগাযোগ করেন, তাদের সমস্যাগুলো শুনি, সেগুলোকেই প্রাধান্য দিয়ে থাকা হয় এই অনুষ্ঠানে। আসুন সুব্রত চক্রবর্তীর সাথে আজও খুব সুন্দর একটি আলোচনা বিষয়ভিত্তিক একটি অনুষ্ঠানে আমরা আবারও সামিল হই। শ্রী সুব্রত চক্রবর্তী, নমস্কার। চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতৃদেবকে প্রণাম জানাই, আমার মাকে প্রণাম জানাই, সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত চ্যানেল ভিশনে দেখে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আপনারা আমাকে দেখতে পান প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30। এবং আপনারা যারা আমার অনুষ্ঠান ভালোবাসেন বা আমার আলোচনা শুনতে ভালোবাসেন, আপনারা আপনাদের কাজের অবসরে যে কোনো সময় ইউটিউবে গিয়ে আমার নামটি সার্চ করে অথবা চ্যানেল ভিশন নামটি সার্চ করে কিন্তু অনুষ্ঠানগুলোকে ফলো করতে পারেন। দর্শক বন্ধু, আজকের এই সুন্দর অনুষ্ঠানটি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য চ্যানেল ভিশনের সমস্ত টেকনিশিয়ান দাদাভাইকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, কর্তৃপক্ষের শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবির সেনগুপ্ত দাদাকেও অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু আলোচনা। অবশ্যই আজকেও একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের সম্পূর্ণ চক্রমের দশম ভাব অর্থাৎ কর্মভাবকে নিয়ে। কেন আজকে কর্মজীবনকে নিয়ে আলোচনা করলাম? কারণ আমি মনে করি কর্মই হচ্ছে মানুষের সবথেকে বড় ধর্ম এবং কর্মই হচ্ছে মানুষের সবথেকে বড় পরিচয়। কারণ আপনার পরিচিতি বা আপনার ব্যাপ্তি আপনার কর্মই কিন্তু করে দিতে পারে। অর্থাৎ মানুষের মধ্যে যে কোনো ব্যাপ্তি বা তার পরিচয় কিন্তু ঘটে তার কর্মের দ্বারা। কর্মই মানুষের জীবনে কিন্তু এমন একটা জায়গা আছে, মৃত্যুর পরেও কিন্তু তার কর্মের ছাপটা সারা জীবন রয়ে যায়, মানুষকে কিন্তু অমর করে রাখে তার কর্মের দ্বারাই। তাই কর্মজীবনকে আমরা সবসময়তে প্রেফার করে থাকি এবং কর্মজীবনে যাতে আমরা প্রত্যেককে সফলতা পাই তার জন্য কিন্তু প্রতিনিয়ত আমরা প্রত্যেকে চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই কর্মজীবনে অনেক ক্ষেত্রে কিন্তু প্রভূত বাধা আসে, বিশেষ করে যারা দেখবেন বাবা মারা অনেক চিন্তিত থাকেন তাদের সন্তানকে নিয়ে, তাদের কর্মজীবনকে নিয়ে। যারা আজকে কর্মজীবনে নানা রকম সমস্যায় জর্জরিত, নতুন করে কর্মসংস্থান পাচ্ছেন না, বা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে অনেকের ক্ষেত্রে আমি জানি যে চাকরি নিয়ে অনেক ধরনের সমস্যা চলছে, চাকরি নিয়ে কর্মসংস্থান নিয়ে অনেক সমস্যা দেখা দিচ্ছে আমার নিজের পশ্চিমবঙ্গে, তাছাড়া অন্যান্য জায়গাতেই। কিন্তু তার সত্ত্বেও আমরা প্রত্যেকেই চাই যে প্রাইভেট সেক্টর বলুন বা সরকারি চাকরি বা অন্যান্য যে মাধ্যমগুলো রয়েছে সেখানে যাতে আমরা সব ক্ষেত্রে একটা ভালো সুযোগ সুবিধা পেতে পারি। কিন্তু কোথাও যখন আমরা কর্মক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়ে যাই তখন কোথাও গিয়ে কিন্তু আমরা জ্যোতিষী শরণাপন্ন হই বা ভাগ্যের জায়গা কিন্তু আমরা তখনই আসি।
যে একজন ছাত্রছাত্রী কেন খুব অল্প বয়সে ভালো জায়গায় প্রতিষ্ঠিত পেয়ে গেল, আবার অনেকে সারা জীবন কর্মের জন্য লড়াই করে যাচ্ছে, কিন্তু সে তার যে যোগ্য সম্মান, কর্মের যে ব্যাপ্তি বা কর্মের যে ভালো জায়গায় পৌঁছানো যে স্বপ্ন তিনি দেখছেন, সেখানে কিন্তু কখনোই তিনি যেতে পারছেন না। আবার অনেকের ক্ষেত্রে খুব অল্প বয়সে কর্মের কোনো ভালো জায়গায় তিনি কিন্তু পৌঁছেছেন এবং কর্মের চূড়ান্ত সফলতায় তিনি পৌঁছে গেছেন, তার মানে তার নির্দিষ্ট কোনো সংযোগ নিশ্চয়ই রয়েছে। দেখবেন সম্পূর্ণ চক্রমে দশম ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। যখন দশমপতি একাদশপতির সঙ্গে সংযুক্ত হয় এবং সেই একাদশপতি যদি আমাদের নক্ষত্রের যে 4 অংশ থাকে, সেই 4 অংশের মধ্যে প্রথম অংশের সঙ্গে যুক্ত হয়ে মেষ রাশির সঙ্গে যুক্ত হয় এবং মেষ রাশির নক্ষত্র যখন তার সপ্তমপতি কানেক্টিভিটি করে, সেই জাতক জাতিকা কিন্তু কর্মজীবনে খুব ভালো প্রতিষ্ঠাতা লাভ করে। এবং সবসময় মনে রাখবেন যে আমাদের কিছু নক্ষত্র রয়েছে, যেমন হচ্ছে অশ্লেষা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র এবং শ্রবণা নক্ষত্র। এই নক্ষত্রের সঙ্গে যখন দশমপতির সংযোগ হয়ে থাকে, সেই জাতক জাতিকা প্রভূত কর্মজীবনে ভালো সম্পাদন করে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে দশম স্থানে যদি লগ্নকুণ্ডলী মতে দশম স্থানে যদি কেতু অবস্থান করে থাকে এবং সেই কেতুর ডিগ্রি যদি কিছুভাবে 15 ডিগ্রির ওপরে হয় এবং সেই কেতু যদি বিশেষ করে লগ্নপতির সঙ্গে সংযুক্ত হয়, সেই কেতু যদি অষ্টমপতির সঙ্গে সংযুক্ত হয় এবং সেই কেতু যদি নবমপতির সঙ্গে সংযুক্ত হয়ে থাকে, সেই জাতক জাতিকা কর্মজীবনে ভালো পারফরমেন্স করে থাকে। এবার অনেকে বলবেন, দাদা দশমভাবে যদি কেতু থাকে, সে যখন লগ্নপতিকে কানেক্টিভিটি করছে, তার সঙ্গে আবার অষ্টমপতি কানেক্টিভিটি? অবশ্যই, কেন অষ্টমপতি হচ্ছে মানুষের ক্ষেত্রে কি করে, বুদ্ধির জায়গা তৈরি করে। আমরা প্রত্যেকেই জানি যে অষ্টমপতি কি আমাদের নিধনের জায়গা, কিন্তু আমাদের কর্মজীবনে সফলতা পেতে গেলে আমাদের কিন্তু বুদ্ধিমত্তার প্রয়োজন। অষ্টম ভাব হচ্ছে আমাদের নিগুড় বুদ্ধি, অর্থাৎ যে বুদ্ধি দ্বারা আমি সফলতা পেতে পারি, অর্থাৎ সেই বুদ্ধির জায়গায় কিন্তু আমাকে দেবে অষ্টম ভাব। তাহলে সেই তখনই দশমপতি যখন কেতু অবস্থান করছে, সে লগ্নপতি, অষ্টমপতি বা নবমপতির সঙ্গে কানেক্টিভিটি পাচ্ছে, সেই জাতক জাতিকা ভালো কর্মজীবনে ভালো প্রতিষ্ঠা পেতে পারে। যখন সম্পূর্ণ চক্রমে আমরা বিশেষ করে দেখতে পাই যে দশমের অধিপতি গ্রহ বৃষ রাশির সঙ্গে যুক্ত হয়, অথবা সে যদি ভাবে স্থির রাশি বা অগ্নি রাশির জাতক জাতিকা হয়ে থাকে, অথবা তার চরণ যদি দ্বিতীয় চরণের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে, তাহলে সম্পূর্ণ চক্রম তাকে নির্দেশ দিচ্ছে তার যদি পঞ্চমপতি ভালো হয়, তাহলে সেই পঞ্চমপতির দ্বারা সে কিন্তু জীবনে উন্নতি সাধন করতে পারে। বা পঞ্চমপতির যদি কোনো কিছু বিজনেস বা পঞ্চমপতির যত কারকতার কোনো কিছু কর্ম করে থাকে, সে কিন্তু সেই কর্ম কারকতা নিয়ে জীবনে ভালো সফলতা পেতে পারে। আমরা কিন্তু কি করি, আমরা সেই কারকতার পিছনে না গিয়ে আমরা আমাদের ভালোর জায়গাটাকে এগিয়ে পড়ি, বা আমরা আমাদের কি করি যে আমরা যেটা ভালোবাসি সেই বিষয়কেন্দ্রিক এগিয়ে পড়ি। সেই বিষয়কেন্দ্রিক যখন এগিয়ে যাই, তখন কিন্তু আমাদের জীবনে একটা বাধা সৃষ্টি হয়ে থাকে। আমরা কখনোই কিন্তু আমাদের চার্ট কি বলছে বা আমাদের ভবিষ্যতের ক্ষেত্রে কোন বিষয়ে গেলে আমরা উন্নতি সাধন করতে পারি, সেটা কিন্তু করছি না। তার জন্য কি করতে হয়, আমাদের দশমপতির সঙ্গে বৃষ রাশির বা স্থির রাশির কানেকশন কি রয়েছে, সেই স্থির রাশি আমাদের কোন অংশের সঙ্গে যুক্ত হয়েছে, সেই অংশ পঞ্চমপতি কিভাবে কানেক্টিভিটি করছে, আমরা এই বিষয়গুলোকে দেখি না। অর্থাৎ এই সূক্ষ্ম বিষয়গুলোকে আপনাকে দেখতে হবে। আমার অনুষ্ঠান যারা আজকে দেখছেন বা বুঝতে পারছেন যে আমি কিছু গূঢ় তত্ত্ব বা আমাদের গুপ্ত কিছু তত্ত্ব নিয়ে আলোচনা করছি, এবং যে সূত্রগুলোকে আমরা যদি সঠিকভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, আমি কিন্তু এখানে এমন যে কানেকশনগুলো বলছি, সেই কানেকশনগুলো কিন্তু যারা জ্যোতিষ জানে, যারা জ্যোতিষ বোঝে বা জ্যোতিষ নিয়ে বড় চর্চা করছেন বা ডিগ্রি চর্চা করছেন, তারা কিন্তু খুব ভালো বুঝতে পারবেন। হয়তো যারা তো জ্যোতিষ বিষয় নিয়ে অতটা জানা নেই, তাদের সামনে আজকে এই বিষয়টা আলোচনা করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনাদের মধ্যে যে ভুল ভ্রান্তির ধারণা রয়েছে যে একজন জ্যোতিষের কাছে যাওয়া মানেই আমার কর্মজীবনে কিছু হচ্ছে না, আপনাকে কোনো কিছু দোষ দেখানো, আপনার এই দোষটা রয়েছে, এই দোষের জন্য আপনার সন্তান কর্মতে সুবিধা লাভ করতে পারছে না, তার জন্য দোষ খণ্ডন করতে হবে, মাঙ্গলিক যোগ রয়েছে বলে দোষ খণ্ডন করতে হবে, এই বিষয়গুলো কিন্তু নয়। আমাদের প্রত্যেকটা ভাবকে দেখতে হবে, আমাদের ডিগ্রিগুলোকে দেখতে হবে, আমাদের চরণকে দেখতে হবে, আমাদের গ্রহেরা কোন জায়গায় অবস্থান করছে, অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু না জলরাশির মধ্যে অবস্থান করছে, তিনি স্থির কারকতার মধ্যে আছেন, অস্থির কারকতার মধ্যে রয়েছে, সেই বিষয়গুলোকে দেখতে হবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাবেন যে দশমপতির অধিপতি গ্রহ যদি বিশেষ করে একাদশপতির সঙ্গে যুক্ত হয় এবং সে যদি লগ্নপতি কানেক্টিভিটি করে ষষ্ঠ হাউসের সঙ্গে কানেক্টিভিটি হয় এবং তার নক্ষত্রের চরণ, অর্থাৎ তিনি যে নক্ষত্র অবস্থান করেছেন, যে কোনো নক্ষত্রের উপরে
আপনারা প্রত্যেকেই জানেন আমাদের যে নক্ষত্র রয়েছে 27টা নক্ষত্র, সেই নক্ষত্রের চরণ যদি দ্বিতীয় চরণে থাকে এবং সেই দ্বিতীয় চরণের অধিপতি গ্রহ, যে নক্ষত্র চরণ অধিপতি গ্রহ যদি কিছুভাবে নৈসর্গিক অশুভ গ্রহ হয়ে থাকে এবং সেই গ্রহের ডিগ্রি যদি 5 ডিগ্রির মধ্যে থাকে এবং সেই গ্রহ যদি লগ্ন কেন্দ্রিক, ষষ্ঠ ভাব কেন্দ্রিক এবং অষ্টম ভাব কেন্দ্রিক হয়ে থাকে, সেই জাতক জাতিকার কর্ম কখনই ভালো হতে পারে না, কর্ম সম্পাদন তার ভালো হবেই না। অর্থাৎ তার ক্ষেত্রে এমন হতে পারে তার যখন দশমপতির কোনো ভালো দশা আসবে, সে কর্মজীবনে খুব ভালো সুযোগ সুবিধা পাবে, অর্থনৈতিক প্রচণ্ড পরিমাণে ডেভেলপমেন্ট পাবে, কিন্তু ওই দশার অধিপতি যতদিন চলবে, অর্থাৎ দেখা গেল তার কেতুর মহাদশা যাচ্ছে 7 বছর, 7 বছরই কিন্তু তার রোজগার থাকবে, তারপরে সে এমন জায়গায় চলে যাবে সেখান থেকে সে কিন্তু উঠে দাঁড়াতে পারবে না। অনেকের ক্ষেত্রে এরকম সমস্যা দেখা গেছে। তাহলে আপনাকে ভালো করে সেই জায়গাগুলোকে কানেক্টিভিটি করা প্রয়োজন, যে আপনাকে কোন গ্রহেরা উঠতে দিচ্ছে না, কোন গ্রহেরা আপনার কর্মজীবনে বাধা দিচ্ছে, সেই কানেকশানগুলোকে দেখা, সেই স্থির রাশির কানেকশানগুলোকে দেখা বা তার নাক্ষত্রিক সংযোগগুলোকে দেখা। আমরা যদি সেই নাক্ষত্রিক সংযোগগুলোকে ভালো করে দেখে তার প্রতিকার প্রতিবিধান করতে পারি, আপনারা কিন্তু সেই জায়গা থেকে খুব ভালো পারফরমেন্স পেতে পারেন, খুব ভালো সুযোগ সুবিধা পেতে পারেন। আমি যে একটু আগে যে কানেকশানের কথা বললাম, যে যাদের ক্ষেত্রে মহাদশাপতি যতদিন ভালো যাবে, তার কানেকশান যদি ভালো থাকে, তাহলে কিন্তু তার কর্মজীবনে সেই মহাদশাপতি যতদিন চলবে তো কিন্তু ভালো কর্ম দিতে পারে। কিন্তু যখন সে মহাদশাপতি শেষ হয়ে গিয়ে অন্য মহাদশাপতি শুরু হচ্ছে, তখন থেকে তার কিন্তু পতনে শুরু হচ্ছে, অর্থাৎ তিনি কিন্তু উঠে দাঁড়াতে পারছেন না। অনেকের ক্ষেত্রে এরকম সমস্যা রয়েছে যে ভালো রোজগার করতেন, কিন্তু একটা সময়ের পর যখন দশা চেঞ্জ হয়েছে, তখন থেকে তিনি কিন্তু ভালো রোজগার করতে পারছেন না, কোনো মতে তার দিন গুজরান হচ্ছে। তাহলে কেন হচ্ছে? তাহলে সেই জায়গাগুলোকে কি ঠিক করা যায় না? অবশ্যই করা যায়। তাহলে কি দেখতে হবে তখন দেখতে হবে যে সম্পূর্ণ চক্রমের পঞ্চমপতি, নবমপতি, একাদশপতি এবং তৃতীয়পতির মধ্যে কোন গ্রহটা সবথেকে ভালো বুস্ট অবস্থায় রয়েছে। সেখানে তার অগ্নি, পৃথ্বী, বায়ু, জলরাশি হিসাবে দেখতে হবে তার দশমপতি কোন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু না জল। যদি সেখানে জলরাশি হয়ে থাকে, তার জলরাশি তার প্রতিকার দিতে হবে। যদি তার অগ্নিরাশি হয়ে থাকে, তার অগ্নিরাশি সেইভাবে প্রতিকার দিতে হবে। যদি তার পৃথ্বী রাশিতে থাকে, তার পৃথ্বী রাশি সেরকমভাবে প্রতিকার দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ভাবকে আমাকে ভালো করে জানতে হবে। সেই ভাবকে যদি আমরা সঠিক ভালোভাবে জানতে পারি, তবে কিন্তু সেখান থেকে আমি তাকে একটা ভালো গাইডলাইন বা রেমেডি গাইডলাইন দিতে পারবো। আলোচনা অবশ্যই আসবো। ফোনে কোনো বন্ধু এসছেন। হ্যাঁ, ভীষণ খুব ভালো একটা আলোচনা হচ্ছে বিষয় নিয়ে। ফোনে কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি হাওড়া লিলুয়া থেকে বলছিলাম স্যার। আচ্ছা, হ্যাঁ, নমস্কার বলুন। আপনাকে, বলুন। আমি আমার মায়ের সম্বন্ধে একটু জানতে চাইছি। মায়ের সম্বন্ধে? আচ্ছা, হ্যাঁ, মায়ের নাম? নাম বলুন। মায়ের নাম রমা দাশগুপ্ত। রমা দাশগুপ্ত। হ্যাঁ, আচ্ছা, নমস্কার। হ্যাঁ, আচ্ছা, ডেট অফ বার্থ? 1966 সাল হুম 3 নভেম্বরের 3 তারিখ। নভেম্বরের 3 তারিখ। 3 তারিখ। আচ্ছা, 3রা সময়? নভেম্বর। দুপুর 12টা 20। দুপুর 12টা 20। আচ্ছা, 1961 সাল বললেন না? 66, 66। হ্যাঁ, 66। আচ্ছা আচ্ছা, 3রা নভেম্বর 1966। আচ্ছা, সময়টা একবার বলুন। দুপুর 12টা 20। 12টা 20। দুপুর 12টা 20। আচ্ছা, জন্মস্থান মায়ের? হাওড়া। হাওড়াতে। জন্মস্থান হাওড়াতে। আচ্ছা, বেশ। আচ্ছা, সেদিন কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। লগ্ন হচ্ছে মকর লগ্ন, রাশি হচ্ছে মিথুন রাশি, নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র, নবমী কৃষ্ণপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে সিদ্ধ যোগ এবং মায়ের গণ হচ্ছে নরগণ। এগুলো কি জানা ছিল? হ্যাঁ স্যার, একটু জানি এটা। আচ্ছা, আমি এবার একটা এক করে কিছু প্রশ্ন বলবো, সেটা হচ্ছে দেখবেন। আচ্ছা, মায়ের শরীর স্বাস্থ্যগত সমস্যা যাচ্ছে এই সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, এই একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে দেখবেন, আমি কিছু বিষয় একটু অনুধাবন করছি, একটু বলবেন আমাকে। মায়ের যেহেতু একাদশপতি তুলা রাশির সঙ্গে সংযুক্ত হয়েছে, তার মানে দেখবেন মাকে নিয়ে একটা পারিবারিক একটা সম্পত্তির বিবাদ কিন্তু তৈরি হবে। হ্যাঁ স্যার, একদম হচ্ছে, খুব হয়েছে। খুব হয়েছে বা এখনো হচ্ছে, এই বিষয়টা কি হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা বলবো যে মায়ের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে মঙ্গল বৃহস্পতি, আমাদের গ্রহ সূচিত চক্র রয়েছে, মঙ্গল বৃহস্পতিটাও যথেষ্ট ড্যামেজ। মঙ্গল বৃহস্পতি ড্যামেজ হওয়ার জন্য ওনার পেটের কোনো সমস্যায় কি ভোগেন উনি? হ্যাঁ, পেটে তো স্টোন আছে একটা। আচ্ছা জানা। আচ্ছা, বেশ। তাহলে অনেকগুলো এবং আপনি এবার বলুন, আপনার প্রশ্নটা এবার রাখুন, তারপর আমি আলোচনায় আসছি। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে এই যে পারিবারিক সম্পত্তি নিয়ে ঝামেলা হচ্ছে, কি সমাধান হবে না?
আচ্ছা, শুধু এই প্রশ্নটা তো? আর ছেলেদের সঙ্গে কিরকম সম্পর্কে উনি একটু থাকবে সেটা। আচ্ছা, এই যে প্রথমে বললাম যে মায়ের শারীরিক জায়গা, দ্বিতীয়ত বললাম মায়ের পেটের সমস্যা, আর আরেকটা পয়েন্ট বলেছিলাম যে মাকে কেন্দ্রিক করে একটা পারিবারিক সম্পত্তির বিবাদ ভাইদের মধ্যে বা সন্তানদের মধ্যে। এই তিনটেরই প্রশ্নের অ্যান্সার আমি একসাথেই দিচ্ছি। প্রথমে বলি যে মায়ের যেহেতু একটা বয়স রয়েছে, বয়সের জন্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তো থাকবেই, তার পাশাপাশি মায়ের কিন্তু যেটা বেশি ভোগান্তি হবে পেটের সমস্যাটা, ঠিক আছে? কারণ পেট নিয়ে কিন্তু একটা ভোগান্তি হতে পারে, হয়তো ডক্টররা বলবেন এই বিষয় নিয়ে অপারেশন করতে হবে বা কিছু, কিন্তু এখন এই বয়সে অপারেশন গেলে কিন্তু একটু সমস্যা দেখা দেবে। তবে ওনাকে মেডিসিনের উপর থাকতে বলুন এবং ভালো ডাক্তারি পরামর্শ করাতে বলুন, ঠিক আছে? প্রথম এই বিষয়টা গেল না শারীরিক জায়গা। আপনার প্রধান যে প্রশ্নটা ছিল যে মায়ের সম্পত্তিগত বিবাদ বা এই ধরনের সমস্যা আছে কিনা, আমি প্রথমেই বলেছিলাম যে মায়ের, যখন আপনি প্রশ্ন করেন তার আগে আমি বলে দিয়েছি যে সম্পত্তিগত কোনো সমস্যা রয়েছে কিনা। আমি প্রথমে বলি, আমি দেখছি হচ্ছে মেনলি ষড়বল চক্রটা। তো ষড়বল চক্রে দেখবেন আমাদের মঙ্গল, বৃহস্পতি এবং শনি যে সপ্তবল চক্র রয়েছে, সেই সপ্তবল চক্রের কম্বিনেশনে বুধ কিন্তু নেগেটিভ অবস্থাতে রয়েছে। যখন মঙ্গল, বৃহস্পতি, শনির সঙ্গে কানেক্টিভিটি বুধ হয়, তখন কিন্তু পারিবারিক সম্পত্তি নিয়ে অনেক ঝুট ঝামেলা তৈরি হবে মাকে কেন্দ্র করে, ঠিক আছে? এবং এই বিবাদটা কিন্তু অনেক দিন ধরে চলছে এবং এই বিবাদটা অনেক দিন ধরে চলবে এবং এই বিবাদটা কোর্ট পর্যন্ত যাবে এবং এর মীমাংসা কিন্তু মা করে যেতে পারবেন না। বুঝতে পারলাম ব্যাপারটা? মানে মা এই বর্তমান থাকাকালীন এই সমস্যাটা কিন্তু মেটাতে পারবেন না, কারণ এটা যথেষ্ট জটিল অবস্থাতে রয়েছে এবং এই সমস্যাটা কিন্তু আজকের নয়। প্রথমত, যেহেতু আপনি যদি দেখেন বা আপনি আপনি কি মায়ের সঙ্গেই থাকেন? হ্যাঁ, মায়ের সঙ্গে থাকি। মায়ের সঙ্গে থাকেন। আপনি যদি মা যেখানে থাকেন সেখানে যদি আপনি বাড়িটাকে খেয়াল করেন, আপনার যে বুধ যে কম্বিনেশনে রয়েছে সেখানে ঈশান কোণ কিছুভাবে ড্যামেজ হতে পারে, অর্থাৎ উত্তর পূর্ব কোণটা, ঠিক আছে? ঈশান কোণটা একটু দেখবেন যে কিছুভাবে টয়লেট পড়ছে, নয় সেপ্টি ট্যাঙ্ক পড়ছে, নয় ওখানে শোয়ার ঘর রয়েছে, কিছু একটা ড্যামেজ থাকবেই, ঠিক আছে? এই জায়গাটাকে আগে ঠিক করান এবং যদি মনে হয় যে পারিবারিক বিবাদটা রয়েছে, এটা তো সহজে মেটার নয়, এটা একটু আপনারা পারলে একটু যোগাযোগ করবেন। কিছু প্রতিকার প্রতিবিধানের জায়গা কিন্তু প্রয়োজন রয়েছে, ঠিক আছে? কারণ এটাকে আমি এখনও অন মিডিয়াতে বলছি যে আপনি যে কোনো জ্যোতিষের কাছে যাবেন, চটজলদি কিন্তু আপনাকে অনেকেই বলবে ঠিক করে দেবো, কিন্তু আদৌ কিন্তু ঠিক হবে না সহজে। বলতে পারলাম ব্যাপারটা? কারণ আমি যেটা বলি খুব স্পষ্ট কথা বলে দিই, কিন্তু এখান থেকে কিছুটা মীমাংসা দেওয়া যেতে পারে, কিন্তু আমি বলবো না যে এই সম্পূর্ণটা আমি দায়িত্ব নিয়ে করতে পারবো, ঠিক আছে? কিন্তু এটা চলবে এই ঝামেলাটা। তবে কিছুটা এর মীমাংসা করা যেতে পারে। আপনি পারলে এই বিষয় কেন্দ্রিক একটা আপনাকে কিছু সুপরামর্শ দিতে পারি যাতে সে বিবাদটাকে যাতে কিছুভাবে মেটাতে পারেন, ঠিক আছে? তো আপনি যদি পারেন একটু যোগাযোগ করবেন, ঠিক আছে? আর মায়ের হেলথটার জন্য যেটা আমি বললাম যে একটু ডাক্তারি পরামর্শ করান এবং মাকে যদি পারেন অবশ্যই কিন্তু একটা মঙ্গলের প্রতিকার করিয়ে রাখবেন মায়ের হেলথটার জন্য, ঠিক আছে? আচ্ছা স্যার, অপারেশন তো একবার হয়েছিল মায়ের, আবার যোগ হবে, কিন্তু এখন অপারেশন করাটা ঠিক হবে না মায়ের। হ্যাঁ, আবার অপারেশন করতে হবে? আবার অপারেশনের যোগ আছে। পেটের সমস্যা অলরেডি তো ভুগছে, ওনার স্টোনগত সমস্যা রয়েছে কি? হ্যাঁ, ওটা হয়েছে একবার। একদম ঠিক আছে, আপনি ডাক্তারি পরামর্শ থাকুন। আর যদি পারেন, দেখুন একটু জটিল বিষয় রয়েছে পারিবারিক জায়গাটাকে নিয়ে, সম্পত্তিগত বিষয় নিয়ে অনেক জটিল বিষয় রয়েছে। তো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বলতে পারি ভালো থাকবেন, মঙ্গলের একটা প্রতিকার করিয়ে রাখবেন ওনার কাছে। যদি পারেন শ্বেত প্রবাল অথবা রক্ত প্রবাল যদি থাকে একটা পরিয়ে রাখবেন ওনাকে এই আঙুলে, ঠিক আছে? মধ্যমার পর যে অনামিকা আঙুল রয়েছে এটাতে পরিয়ে রাখবেন এবং এটাতে তামাতে অথবা রূপো দিয়ে পরাতে পারেন, ঠিক আছে? আর্দ্রতির ওপরে পরাবেন এবং যদি পারেন যে মাকে সঙ্গে না নিয়ে আসতে পারেন, ডেটা পাত্র আপনি বললেন এটাকে নিয়ে আসুন, এটাকে নিয়ে অনেক কিছু আলোচনা করার বিষয় রয়েছে, ঠিক আছে? ভালো থাকবেন। শুরুতেই যে কথা আমরা বলেছিলাম যে এই জন্যই বোধহয় সুব্রত চক্রবর্তীকে এত মানুষ ভালোবাসেন, ভরসা করেন। মিরাক্কেল নয়, পাশে থাকার বার্তা, পাশে থাকার কথা, যে কথা উনি এক্ষুনি বললেন, এই যে ঘটনার কথা আমরা শুনছিলাম। আর কর্মই ধর্ম যদি বলা হয় তাহলে বলতে হবে 2024 এই বছরই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টার থেকে ওনাকে জ্যোতিষ মহাগৌরব সম্মানে সম্মানিত করা হয়েছে। কর্মই ধর্ম, যে কথা আজকে আমাদের বিষয়। সোমবার দিন শ্যামবাজার, রবি এবং মঙ্গলবার গড়িয়া, মাঝে দুটো বুধবার আপনারা বর্ধমান এবং দুর্গাপুরে পাবেন। এগরা বালিচকের জন্য ভালো দিন রয়েছে, আপনারা অবশ্যই ফোন করবেন। বৃহস্পতিবার নৈহাটি, ব্যারাকপুর, শুক্রবার পশ্চিম মেদিনীপুর, শনিবার দিন হাওড়া বালি, আর নর্থ জন্য একটু বলে রাখি, আমরা জানি সবাই শিলিগুড়িতে
কিন্তু এই 1 মাস আপনারা অবশ্যই ফোন করে আসবেন। এই 1 মাসের মধ্যে একটু যোগাযোগ করা হয়তো অসুবিধা হতে পারে, তাই যারাই রত্নভাণ্ডারে আসবেন, শিলিগুড়ি সিটি সেন্টার হোক অথবা হিলকার্ট রোডে আসুক, অবশ্যই ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন এই 1 মাস। তার পরবর্তী সময় হয়তো আপনারা সরাসরি সবসময় অ্যাভেলেবেল পাবেন। আসুন বাকি সময়টুকু শুনি। হ্যাঁ, কর্মজীবনে যাদের ক্ষেত্রে সমস্যা আছে সেটা নিয়ে তো আমি বললাম। এবার অনেকের ক্ষেত্রে যেটা প্রবলেম হয় যে গভর্নমেন্ট সার্ভিস তারা পাবেন কিনা। দেখবেন যাদের দশমপতি খুব ভালো অবস্থাতে রয়েছে, কিন্তু দশমপতির সঙ্গে একাদশপতির সংযোগ হয়েছে এবং সেই দশমপতি যদি অগ্নি অথবা পৃথ্বী রাশির সঙ্গে সংযুক্ত হয় এবং দশমপতি যদি বুধ বা বৃহস্পতি বা মঙ্গলের সঙ্গে সংযুক্তকরণ হয়ে সে কিছুভাবে নবমপতি, নয় লগ্নপতি, নয় দ্বিতীয়পতি এই কম্বিনেশনের সঙ্গে থাকবে, সে কিন্তু গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির সঙ্গে যুক্ত হবেই। এই কম্বিনেশন যুক্ত হবেই, তাকে যুক্ত করাবেই কিছুভাবে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যাদের ক্ষেত্রে এই কম্বিনেশন রয়েছে, কিন্তু অগ্নিরাশি বা স্থির রাশির বা অগ্নিরাশি বা পৃথ্বী রাশির মধ্যে সেই রাশিটা যখন স্থির রাশির সঙ্গে কানেক্টিভিটি হচ্ছে না, বা অগ্নিরাশি বা পৃথ্বী রাশি দেখা গেল যে লগ্নপতির সঙ্গে যখন সংযুক্তকরণ ঘটছে, সেই সংযুক্তিকরণ করতে গিয়ে আমাদের দশমপতি কিছুভাবে পঞ্চমপতির সঙ্গে কানেক্টিভিটি নেই, তাহলে তার কিন্তু গভর্নমেন্ট সেক্টরে বারবার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বাধা আসবে। অর্থাৎ তিনি কিন্তু 99% এগিয়ে গিয়েও সেখান থেকে কিন্তু ফিরে আসতে হবে। তাহলে তখন যদি তার আমরা পঞ্চমপতির একটা প্রতিকার প্রতিবিধান করে রাখি, সে কিন্তু একটা অভূতপূর্ব রেজাল্ট পেতে পারে। অর্থাৎ গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে কিন্তু সে কিন্তু তার যে বাধাটা বারবার হচ্ছে, একটা যে সামান্য 1%-এর যে একটা বাধা আসছে, সেটা কিন্তু খুব কেটে যায় এবং সেই কেটে গিয়ে তার কিন্তু চাকরির জায়গা সে কিন্তু ফিরে পেতে পারে। তাই যাদের ক্ষেত্রে এই যে গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরিতে বারবার বাধা আসছে, হয়তো আপনি পৌঁছে গেছেন, আপনি একদম দোরগোড়ায় পৌঁছে গেছেন, কিন্তু সামান্য কোনো কিছু বিষয়ের জন্য, মেডিকেলের জন্য বা ভাইভাতে আপনি আটকে যাচ্ছেন, পঞ্চমপতির সেই কানেকশনটা আপনি করান, যে আপনার অগ্নিরাশি বা পৃথ্বী রাশির সঙ্গে পঞ্চমপতিকে সংযুক্তিকরণ রয়েছে, সেই কানেকশানটাকে দেখুন, তার প্রতিকার করান, আপনি কিন্তু সেখান থেকে খুব ভালো রেজাল্ট পেতে পারেন। এবং যাদের ক্ষেত্রে বারবার কর্মতে বাধা পড়ছে, ধরুন বিজনেসের ক্ষেত্রে কারো দেখতে পাচ্ছি যে শুক্র ইজ বেটার, কিন্তু সপ্তম পতির সাথে কানেক্টিভিটি, তার মানে তাকে চাকরির দিকে এগুলো হবে না, তার বিজনেসই হবে। তাহলে আপনি কিন্তু ভুল রাস্তার দিকে এগোচ্ছেন। আপনাকে রাস্তাটাকে চুজ করতে হবে যে আপনার পঞ্চমপতি কী বলছে, আপনার সপ্তমপতি কী বলছে, আপনার শুক্র কী অবস্থাতে রয়েছে, আপনার বৃহস্পতি কী অবস্থাতে রয়েছে। আপনি যে জন্মগ্রহণ করেছেন তার তো একটা পরিচিতি নিয়ে, আপনি জন্মেছেন কোনো একটা কারণের জন্য, আপনার এই কর্ম আপনাকে সেই জায়গায় সফলতা দিতে পারে। অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে যখন দশমপতি দ্বিতীয় পতির সাথে কানেক্টিভিটি হয়েছে, সেখানে বৃহস্পতি কিছুভাবে মেলেপিক বা বৃহস্পতির নিচস্থ অথবা বৃহস্পতি বক্রী তাকে ভুল কর্মের দিকে নিয়ে গেছে, কিন্তু যখন তার বৃহস্পতির ট্রানজিট ঘটেছে তখন সে কিন্তু তার সঠিক কর্মজগতে ফিরে এসেছে, অর্থাৎ যেটা তার ছিল না। অর্থাৎ দেখা গেল সে যে কর্ম করতে 180 ডিগ্রি করে অন্য কর্ম করছে, সেখান থেকে সে সফলতা পেয়ে গেছে। তার মানে আপনার কর্মটা কি আপনাকে কিন্তু জানান দিতে হবে, আপনাকে জানতে হবে। আপনি সেই মতো যদি জানতে পারেন তবে কিন্তু সে কর্মজগতে প্রতিষ্ঠা পাবেন। এখানে এমন নয় যে পুরোটাই যে আমি দৃঢ় দ্বারা আমি সমস্ত দেখে বলে দেবো আপনাকে, এটা পুরোটাই হচ্ছে লজিকের উপরে, অর্থাৎ আপনার চারটাকে বিচারের উপরে। ফোনে কেউ রয়েছেন? ফোনে আসলে সময় আচ্ছা, সময় যেহেতু নেই, তো ফোনটা নিতে পারলাম না। আপনি যিনি ফোন করেছেন অবশ্যই কিন্তু ফোন করবেন। আমি যে আলোচনাটা ছিলাম, তো এই যে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কি, যে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাকে কিন্তু সফলতা দিল না। তাহলে সেই বৃহস্পতির যখন বক্র দশা কেটে গেল, ট্রানজিট যখন শুরু হলো, তো সেই বৃহস্পতির সেই ট্রানজিটের সময় কিন্তু তার সেই মহাদশাপতি তাকে একটা ভালো জায়গা দিয়ে দিল। অর্থাৎ তার যে কর্ম ছিল সেখান থেকে সে 180 ডিগ্রি করে অন্য জায়গায় যখন সে অন্য কর্ম করতে আরম্ভ করলো, সেখানে সে কিন্তু তার সফলতা, তার ব্যাপ্তি, তার জন্য তখন সে মনে হলো হ্যাঁ, আমার জন্য এই কর্মের জন্য আমি জন্মগ্রহণ করেছিলাম, এই কর্মটা আমি খুঁজছিলাম, কিন্তু আমি এতদিন ভুল রাস্তায় হাঁটেছি। ভুল, কিন্তু আপনি যে জায়গায় গেছে তার মানে কি আপনাকে ওই যে মহাদশাপতি আপনাকে কিন্তু এতদিন একটা ভুল রাস্তায় নিয়ে গেছে। কিন্তু আমি বলতে চাইছি কি, যারা ধরুন আজকে নবাগত, আজকে যারা নতুন কর্মের সঙ্গে যুক্ত হচ্ছেন, তারা যাতে এই বিষয়টা না অবগত হন বা এই বিষয়টাতে তিনি যাতে ফেস না করেন, তার জন্য কিন্তু আপনাকে চারটাকে ভালো করে বিশ্লেষণ করাটা প্রয়োজন। এখানে এমন নয় যে বারবার আপনার মাঙ্গলিক রয়েছে, আপনার কেমনদ্রুপ যোগ রয়েছে, আপনার কালসর্প যোগ রয়েছে, যে আপনাকে তার জন্য সেগুলোকে খণ্ডন করলে আপনি ভালো কর্ম পাবেন, সেগুলো কিন্তু নয়। এগুলোকে আমি বারবার বলার চেষ্টা করছি।
তাই আপনারা যদি মনে করেন যে সঠিক কর্মকে আপনি যে কর্মের দ্বারা আপনি জন্মগ্রহণ করেছেন সেই কর্ম আপনার পরিচয় হতে পারে, যে কর্মের দ্বারা আপনি আর্থিক রোজগার আপনার পরিবারকে প্রতিপালন করতে পারেন এবং যে কর্ম করে আপনি আনন্দ পেতে পারেন, যে কর্ম আপনাকে সফলতার জায়গা দিতে পারে, সেই কর্ম সম্বন্ধে যদি জানতে হয় আপনাকে সম্পূর্ণ চক্রমের দশম ভাবকে জানতে হবে। আজকে হয়তো সামান্য কিছু আলোচনা করলাম, কারণ এর অনেক বিশাল বড় বড় পার্ট রয়েছে। আমি হয়তো পরবর্তী এপিসোডে আরও কিছু এই কর্ম বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু সময় শেষ, হয়তো নেক্সট এপিসোডে নেক্সট রবিবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, নমস্কার।